শুভ সন্ধ্যা দর্শক, আপনারা দেখছেন জিএসএইচ টেলিভিশন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত স্বাস্থ্য জিজ্ঞাসা। আমাদের স্টুডিওতে আজকের আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব, এবং অন্যদিকে আছেন কথা সাহিত্যিক এবং কবি ইসমাইল হোসেন জনি। আপনাদের উভয়কে আমাদের জিএসএইচ টেলিভিশনের পক্ষ থেকে স্বাগত। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটি ভিন্ন ধর্মীর আলোচনায় আপনাদের সঙ্গে আসবো। সেটা হচ্ছে একদিকে আপনি হচ্ছে ক্যান্সার নিয়ে গবেষণা করছেন এবং আপনার এই ক্যান্সার চিকিৎসায় বিশাল সফলতার চাবিকাঠি রয়েছে, এবং আমরা সেই সফলতার গল্প শুনবো। সেই সাথে বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি, সময়ের একজন তরুণ কথা সাহিত্যিক এবং কবি। তো আমি শুরুতে আসবো কবি ইসমাইল হোসেন জনি আপনার কাছে। বাংলা সাহিত্যে যে দুর্দশা চলছে, বিশেষ করে দলীয় এবং পক্ষপাতিত্ব, আমরা দেখি যে রাজনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে কেমন যেন সাহিত্যটাও একটা বিভাজন তৈরি হয়ে গেছে। সাহিত্য তো সার্বজনীন, তো এই সাহিত্যটাকে আপনি কিভাবে দেখছেন, বা আপনি কবি হিসাবে সাহিত্যকে কিভাবে মূল্যায়ন করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় উপযোগী একটি প্রশ্ন করার জন্য। আসলেই এখন সাহিত্যের দুর্দিন চলতেছে। আগের মতো সাহিত্যকে মানুষ ওভাবে রিপ্রেজেন্টেটিভ করে না, কারণ আগে কবি সাহিত্যিক রাজসভায়ও থাকতো, এখন বর্তমানে ওরকমভাবে মূল্যায়ন হচ্ছে না। আর কবি সাহিত্যিকে ইদানিং লেজুর বৃত্তি এবং কারুতায় লিপ্ত হয়েছে। আপনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেখতেছেন, অবশ্যই লক্ষ্য করলে দেখতে পাবেন কোনো কবি সাহিত্যিক সরকারের সেই যে একটা গণতান্ত্রিক যে পন্থাটাকে বিলুপ্ত করে তারা যে স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা কায়েম করছে, তার বিরুদ্ধে একটা কলম ধরছে বলে আপনি একটা কবিকে আপনি পাবেন না। শুধু সেখানে একমাত্র সৈয়দ ইসমাইল হোসেন জনি নামে যে সাজ দেন, অসংখ্য কবিতা আমি স্বৈরাচারের বিরুদ্ধে লিখছি। এমনকি আমি 2024 সালে 16 জুলাই যখন আবু সাইদ মারা গেল, 17 জুলাই গায়েবানা জানাজা নামাজ পড়তে এসে বাইতুল মোকাররম থেকে আমি অ্যারেস্ট হয়েছি। অ্যারেস্ট হওয়ার পরে আমাকে দীর্ঘ 21 দিন জেল খাটতে হয়েছে, এবং স্বৈরাচার হাসিনা পতনের 2 দিন পরে আমি মুক্তি পেয়েছি, এবং আমি জেলে বসে 19টা কবিতা লিখেছি। এটা আপনি আমার ইতিহাস ঘাটলে জানবেন। তো আসলে এই চাটুকার লেজবৃত্তির কারণে কবিরা এখন আগে সেই মূল্যায়ন পাচ্ছে না। আমাদের উচিত প্রত্যেকটা কবি সাহিত্যিকের এই দেশটাকে নিয়ে ভাবা। সুজলা সুফলা শস্য শ্যামল এই বাংলাদেশ, আমাদের দেশটাকে আমাদের কলমের আঁচড়ি তুলে ধরতে হবে, এবং আমাদের সকল লেজুর বৃত্তির ঊর্ধ্বে উঠে দেশকে নিয়ে ভাবতে হবে, কারণ কবি সাহিত্যিক দেশের বিবেক। আমি প্রত্যেক কবি সাহিত্যিকেরা যার যার অবস্থান থেকে এরকমভাবে অগ্রণী ভূমিকা পালন করতে বলবো। যারা লেজুর বৃত্তি দলদাস হয়ে আছে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, তারা যেন এগুলো ছেড়ে সত্যিকারের সাহিত্যিক রূপে পরিগণিত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো। ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব, আমরা জানতে পারছি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখি, আমরা আগে শুনতাম যে যক্ষা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই। আর আপনার একটা নিজস্ব স্লোগান আছে যে ক্যান্সার হলে আনসার নাই, এই কথার ভিত্তি নাই, নিয়মিত ওষুধ সেবন করলে ক্যান্সার রোগও সুস্থ হয়। তো এই যে ক্যান্সার রোগও সুস্থ হয়, আদতেও কি আসলে কি ক্যান্সার সুস্থ হয় কিনা, এবং ক্যান্সার শুরু হওয়ার প্রাথমিক সিমটমটা কি? যদি কেউ পরীক্ষা নিরীক্ষা ছাড়াই যদি একজন রোগী আসে, তা আপনি সেই রোগী দেখে কি অনুভব করতে পারেন যে ক্যান্সারের সম্ভাবনা রয়েছে, বা আপনি কি তাকে আগে পরামর্শ দেন কিনা যে সেটা পরীক্ষা নিরীক্ষা হয়ে আসুক? এ বিষয়ে আপনি যদি বিস্তারিত লিখেন। ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই অনেক সুন্দর উপস্থাপনা করেছেন ইঞ্জিনিয়ার এ.বি.এম. এরশাদ ভাই, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছেন। সেই জন্যই ইঞ্জিনিয়ার এ.বি.এম. এরশাদ সাহেবকে সারা বিশ্বে ভালো একজন উপস্থাপক হিসাবে সবাই চিনে। বিশেষ করে সাথে রয়েছেন বাংলার বিখ্যাত এক কবি, সাহিত্যিক, সাংবাদিক, আমাদের কবি ইসমাইল হোসেন জনি ভাই, যিনি কবিতা সেকেন্ডে বলেন, সেকেন্ডেই লেখেন। আমি যত অনুষ্ঠানে গিয়েছি দেখেছি ওনার কবিতার যে তাজ, বাংলার শ্রেষ্ঠ একজন মানুষ বলা যায়। এবং উনি কবিতা লেখার জন্য এই বাংলার কারাবরণ করতে হয়েছে, নির্যাতন সইতে হয়েছে, জেল কাটতে হয়েছে। ওনাকে ধন্যবাদ জানাই, ওনার ভালো লেখনের কারণে উনি জেল কেটেছেন। আর বিশেষ করে আমাদের উপস্থাপক আজকে যে সুন্দর একটি প্রশ্ন করেছেন, সেই ব্যাপারে আমি বলবো যে আপনারা শুধু যক্ষা নয়, আপনারা একসময় জানেন ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা যাইত। সেইখানে আজকে কিন্তু ডায়রিয়া কোনো রোগী আমাদের কাছে নয়। একসময় টাইফয়েড হলে সমস্ত শরীরে আর হইতে কোনো না কোনো একটা অঙ্গ চলে যেত। আজ কিন্তু টাইফয়েড জ্বরে কোনো অঙ্গ ছায় না। একসময় আপনার বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত। এমনকি আমাদের একজন নবীও বসন্ত হয়ে পচে যাওয়ার কারণে তাকে পাহাড়ে নিয়ে রাখা হয়েছিল
ওনার নাম হলো দাউদ আসসালাম। না আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আইয়ুব আলাইহিস সালাম। তো এমনি ভাবে যক্কা হলে ছিল রক্ষা নাই, যক্কা হলে, টাইফয়েড হলে, বসন্ত হলে, ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা গেছে এবং তার সুস্থতা ছিল না। আজ কিন্তু সেগুলো ভিত্তি নাই, সম্পূর্ণরূপে সুস্থ হয় এবং সবার কাছেই সেই চিকিৎসা আছে। এমনিভাবে বর্তমান যুগে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস, এই চারটি হলো মরণবিধি। এই চারটি রোগ হলে প্রতি মাসে কয়েক লক্ষ টাকার চিকিৎসার প্রয়োজন হয়। অনেক সময় বন মেরু ট্রান্সফারে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা খরচ হয়। একদিকে পরিবার চিকিৎসা করাইতে করাইতে ধ্বংস হয়ে যায়, অন্যদিকে রুগীটা দিন রাত চিৎকার করে কষ্ট পেতে পেতে রুগীটা মারা যায়। এই মরণবিধি থেকে, ক্যান্সার থেকে রেহাই পাই না আমার ফাদার। আমার বাবাও ক্যান্সারে মারা গেছেন, আমার শ্বশুরও ক্যান্সারে মারা গেছেন, আমার মামাও ক্যান্সারে মারা গেছেন। তখনই আমি চিন্তা করলাম যে ক্যান্সার আল্লাহ এমন একটি রোগ দিলেন, তার চিকিৎসা দিলেন না, সেটা তো মেনে নেওয়া যায় না। এবং আমি তার থেকে গবেষণা শুরু করি। আল্লাহর অশেষ রহমতে আমার গবেষণায় সাকসেস হওয়ার পরে বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তিরা, যেমন আপনার সাবেক প্রধানমন্ত্রী PS বদরুদ্দোজা নিজাম, আপনার রেলমন্ত্রী মুজিবুল হক সাহেবের প্রধান গানম্যান মুস্তাফিজুর রহমান তার ভাই, তারপর জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাহেব, তারপর হলো যে সাবেক ব্যারিস্টার সুমন চাচি অ্যাডভোকেট তুহিনের আম্মা, সোনারঘাট বাগবাড়ি হান্নান মিয়া সাহেবের ওয়াইফ, বর্তমান বুলা যে মাস্টারদের অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের সভাপতি আলম সাহেব, এইসব উল্লেখযোগ্য রোগীগুলো আল্লাহর রসের সমত আমার চিকিৎসা আমি যদি বললাম 5,000 রোগী আপনার এই ক্যান্সার থেকে আরোগ্য লাভ করে এখন তারা স্বাভাবিক জীবনযাপন করতেছে। আজ থেকে আরো প্রায় 20 বছর আগে ওনাদের চিকিৎসা করেছি। এরকম উল্লেখযোগ্য মানুষ প্রায় 5,500-এর ঊর্ধ্বে ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ারে লিখলে আপনারা তাদের সাক্ষাৎকার পাবেন, তাদের বাড়ি, তাদের গ্রাম, তাদের পোস্ট অফিস, থানা, জেলা, অ্যাড্রেস সহ। আল্লাহর রসের সহমতে আমার সাথে এখন প্রায় ঢাকাতে শনিবার থেকে বৃহস্পতিবার 50 জন ডাক্তার আমার সাথে কাজ করেন। MBBS ডাক্তার রয়েছেন, BSMS ডাক্তার রয়েছেন, DSMS ডাক্তার রয়েছেন। হবিগঞ্জে আমার পপুলার জেনারেল হাসপাতাল, সেটা হবিগঞ্জে, সেখানে MBBS ডাক্তার রয়েছেন, BSMS ডাক্তার রয়েছেন, DSMS ডাক্তাররা রয়েছেন। তারা সবাই আমার নির্দেশনায় কাজ করেন। আল্লাহর রসের সহমতে আমি বলে থাকি, ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে যদি আল্লাহ আমাকে 4 মাস চিকিৎসা করার সুযোগ দেন, তাহলে ক্যান্সার সম্পূর্ণ সুস্থ হয় এবং নিয়মিত 1 বছর চিকিৎসা হলে আজীবন তিনি সুস্থ থাকেন। এই হলো বর্তমানে ক্যান্সারের ব্যাপারে আমার মেসেজ। আমার প্রশ্নটা ছিল যে একজন ক্যান্সার রোগী প্রাথমিক কোন ধরনের সিমটম হলে মানে প্রাথমিকভাবে আইডিয়া করা যায় যে সে ক্যান্সারে আক্রান্ত? ক্যান্সার আপনার মাথার চুল থেকে, চুলে কিন্তু ক্যান্সার হয়, স্কিনে কিন্তু ক্যান্সার হয়, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বডির যে কোনো জায়গায় আপনার ক্যান্সার হওয়া সম্ভব এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেই ক্যান্সার হয়। চোখের বুয়ার মধ্যে ক্যান্সার হয়, কানে ক্যান্সার হয়, নাকের ভিতরে ক্যান্সার হয়, ঠোঁটে ক্যান্সার হয়, জিহ্বায় ক্যান্সার হয়। এক কথায় কোনো না কোনো একটা রোগের উপরে বহন করে, কোনো না কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে ক্যান্সারটা বহন করে, সৃষ্টি হয়। সেই ক্যান্সার আমরা কি বুঝি? আমাদের যে সেলগুলো রয়েছে বডিতে, তার স্বাভাবিকভাবে 3 মাসের ভিতরে মৃত্যুবরণ করে আর একটা নতুন সেল জন্মগ্রহণ করে। তো যে সেলটা অস্বাভাবিক কোনো খাবার পেয়ে আর মৃত্যুবরণ করে না, সেটাই হলো ক্যান্সার। এখানে অস্বাভাবিক খাবার পায় যে কোনো একটা অঙ্গের মধ্যে, যে কোনো একটা রোগের মাধ্যমে, সেইখানে ওই রোগটা সম্পর্কে যদি চিকিৎসা ডাক্তার না জানে, তাহলে ক্যান্সারের চিকিৎসা সে করতে পারে না। এত যে কোনো রোগের উপরে বহন করে ক্যান্সার আসতে পারে। তবে আপনি কিভাবে বাঁচবেন ক্যান্সার থেকে? আমি বলবো আপনাকে, আপনার ওজন বেড়ে গেলেও ক্যান্সার হতে পারে, আপনার ওজন কমে গেলেও কন্টিনিউ 1 দিন 2 দিন 1 মাস ওজন কমছে এটার জন্য না, কন্টিনিউ ওজন কমতেছে, তাহলে সেটার জন্য ক্যান্সার হতে। কন্টিনিউ জ্বর থাকে, সেটার ক্যান্সার হতে পারে। কন্টিনিউ আপনার শরীর দুর্বল, সেটার মধ্যে ক্যান্সার। কন্টিনিউ আপনার যে কোনো একটা রোগ বহন করলেই, এগুলো হলো ক্যান্সারের উপসর্গ। আপনি কন্টিনিউ যে কোনো একটা রোগ বহন করলে আপনি বুঝুন যে এটার থেকে আপনার ক্যান্সার হতে পারে। সেই জন্য আপনার যে কাজটা হলো শারীরিক স্বাভাবিক যে কালচার আপনার বডিতে বহন করেন, এর মধ্যে অস্বাভাবিক কোনো কিছু দেখলেই আপনাকে উচিত হইল ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং ডাক্তারকে বলা যে আমার এই অস্বাভাবিক আচরণটা কেন হচ্ছে। যেন আপনি বললেন আমার বুকে ব্যথা হচ্ছে,
কেন আমার 2-3 মাস ধরে বুকে ব্যথা, তখন ডাক্তার পরীক্ষা করে দেখবে। আমি বিশেষ করে মেয়েদের বেলা বলবো, মেয়েদের বেস্ট এবং মেয়েদের জরায়ুতে ক্যান্সারটা এখন বেশি, এখন তুলনামূলকভাবে সবচেয়ে বেশি হলো এখানে। তো সে বিশেষ করে আমি বললাম, আমার উদ্দেশ্য হলো যে কোনো না কোনোভাবে মেয়েদের বিশেষ করে জরায়ু এবং বেস্টে আঘাতটা পায়। আঘাতটা একটা উল্লেখযোগ্য কারণ। আরেকটা হলো যে স্কিন ডিজিজ, বা ধরেন আমরা ওই যে গেমে সারাদিন কাপড় খুলি না, ছেলেরা তো ডোলা কাপড় পরে, যে কোনো জায়গায় গরম লাগলে খুলে ফেলে। আর মেয়েরা কিন্তু সকালবেলা বের হলে আর সন্ধ্যা পর্যন্ত অফিস করলে সেখানে আর তারা ওই জিনিসগুলো আর ব্যাকটেরিয়াগুলো সরাইতে পারে না। উচিত হলো যখনই আপনার শরীর ঘামছে সঙ্গে সঙ্গে আপনি ফ্রেশ হয়ে যেতে, আপনি যেখানেই থাকেন না কেন একটা বাথরুমে গিয়ে আপনি ফ্রেশ হয়ে যান এবং আপনি ব্যাকটেরিয়া ভাইরাসকে আপনি প্রতিহত করেন। মানে স্বাভাবিকভাবে মানুষ যেভাবে স্বাভাবিক যে বডির নিয়ম সেইভাবে জীবনযাপন করতে পারলেই ক্যান্সার থেকে মুক্ত হয়ে যাবে। আর অস্বাভাবিক কোনো কিছু দেখা দিলে তার চিকিৎসায় গেলে আল্লাহ রহমতে ক্যান্সার থেকে। জি, ধন্যবাদ ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আপনার কাছে পরবর্তীতে আমি একটা প্রশ্ন নিয়ে আসবো, সেটা হচ্ছে আপনি বাংলাদেশের প্রথম উদ্ভাবক কম্বাইন্ডিং চিকিৎসা ব্যবস্থা আপনি চালু করেছেন, হোমিও এবং অ্যালোপ্যাথিক, এবং আপনার এখানে এমবিবিএস ডাক্তার এবং ডিআইএসএমএস ডাক্তার সমন্বয়ে চিকিৎসা করছেন। সেটার সুফলতা এবং কেন করছেন এই বিষয়ে প্রশ্ন থাকবে আপনার কাছে। যে কবি ইসমাইল হোসেন জনি, আমরা বলে থাকি যে সাহিত্য সমাজের দর্পণ, আর সাহিত্যের দর্পণ হচ্ছে কবিতা। এবং আমি সবসময় একটা কথা বলে থাকি যে কবিতা নেই তো প্রেম নেই, কবিতা নেই তো বিপ্লব নেই, কবিতা নেই তো সংগ্রাম নেই, কবিতা নেই তো তুমি নেই আমি নেই, কিছু নেই। তো এই যে কবিতা নিয়ে এত কথা, আর কবিতা তো একটা গড গিফটেড বিষয়। তো আপনি এই যে কবি হয়ে উঠেছেন, এই কবি হয়ে ওঠার পিছনের গল্প, আপনার এই কবিত্ব হওয়ার পিছনের রহস্যটা কি? কে আপনাকে উদ্বুদ্ধ করেছে, বা আপনি কেন এই কবিতাকে বেছে নিলেন? আপনার একটা সুন্দর প্রশ্ন। আসলে প্রত্যেকটা জিনিসের পিছনে একটা ইতিহাস থাকে, আমারও এরকম ইতিহাস আছে। আমি যখন ক্লাস 8ম শ্রেণীতে পড়ি, 8ম শ্রেণীতে পড়াকালীন আমার এই মেধাগুলোকে আমি সুপ্ত মেধাটা জাগ্রত হয়েছে এবং তখন থেকে আমি কিছুটা চর্চা করা শুরু করেছি। যখন আমি কলেজে ভর্তি হলাম তখন ওখানে দেয়ালিকা পত্রিকা বের হতো। তো ওখানে তখনকার আমলে এরশাদ শাসিত সরকার ছিল, ওখানে যে ডাকসুর বিপি উনি আমাদেরকে এসে বলল, তোমাদের ভেতরে প্রতিভা অন্বেষণ করা হচ্ছে, তোমরা কবিতা লিখবা দেয়ালিকা পত্রিকায়। তো আমি তো আর কবিতা লেখার একটু সূচনা আমার আছে কম বেশি, তো আমি একটু এম্পায়াস হইলাম। তখন আমি 4টা কবিতা জমা দিলাম, একটা হলো দেশের জন্য, একটা হলো বিজয়ের লক্ষ্যে, আরো 2টা অন্যান্য। তো আমার কবিতা দেশের জন্য কবিতাটা ওখানে সিলেক্টেড হয়েছে। এবং বিপি সাহেব একদিন আমার কলেজে ঢুকে কয়, সৈয়দ ইসমাইল হোসেন জনিকে? আমি বললাম আমি দাঁড়িয়েছি। তখন উনি বললো, তোমার কবিতা খুব সুন্দর হয়েছে এবং কবিতা দেয়ালিকা পত্রিকায় স্থান পেয়েছে। তখন আমার আরো ভালো লাগছে এবং আরো উদ্বুদ্ধ হয়েছি কবিতা লেখার। সেক্ষেত্রে আমার 2000 সনে আমার নীলাঞ্জনা কবিতার বইয়ে আমার প্রথম ছাপার অক্ষরে কবিতা প্রকাশ হয় 2000 সনে। আপনার কবিতা তো দেশের বাইরেও ছাপা হয়। হ্যাঁ, আমার কবিতা সেটা আসতেছে, এটা বলি তারপরে বলতেছি। 2000 সন থেকে আমার ছাপার অক্ষরে কবিতা প্রকাশ পায় নীলাঞ্জনা নামে, আমি আলী নজরুল সম্পাদিত, ময়মনসিংহ থেকে প্রকাশিত 200 কবির প্রেমের কবিতা নিয়ে নীলাঞ্জনা। তো ওখানে প্রেমের কবিতা হিসেবে আমার নীলাঞ্জনা কবিতায় স্বপ্নের স্মৃতি তুমি কবিতাটি স্থান পেয়েছে। তো আমার কবিতা লেখার যে একটা উৎসাহ সেগুলো কাজে লাগছে। আর আমি এ পর্যন্ত আমার লেখা ঢাকা নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে সিলেক্টেড, ভারতের পত্রিকায় ছাপানো হয়, আমেরিকার মিশিগান স্টেটে মিশিগান প্রতিদিনে ছাপানো হয়, এবং বিগত সরকারের আমলে অসংখ্য মন্ত্রীদের হাত থেকে আমি সম্মাননা স্মারক গ্রহণ করেছি এবং অসংখ্য হলে আমার কবিতা হয়েছে, একক কবিতা সন্ধ্যা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সামনে। তো আসলে কবিতা লেখার গল্পটা ওইরকমই যে আমি ভালোবাসতাম কবিদের কবিতা পড়তাম, আর যে কোনো বইয়ের যে কবিতাগুলোকে আমি খুবই পড়তে ভালোবাসতাম। এবং কাজী নজরুল ইসলাম যে লেখছে আমি হব সকালবেলার পাখি, আমি তার আদলে আমিও একটা লেখছি যে কাজী নজরুল ইসলাম হব সকালবেলা পাখি, আমি কি হতে পারি? তা আমি সেজন্য লেখছি আমি হব ভোরের সূর্য, রাতের চন্দ্র তারা, বিশ্ব মাঝে ঘুরবো আমি হয়ে বাঁধন হারা, সর্বফুলের মধু খাবো হয়ে ফুলের অলি, দিনে রাতে ফুলের সাথে করব গলাগলি, ফল হয়ে ঝুলবো গাছে সকল বাগিচাতে, মাছ হয়ে খেলা করব নদীর মোহনাতে, পাখি হয়ে নীল আকাশে উড়বো ডানা মেলে, ইচ্ছে মতো যেথায় খুশি ঘুরবো হেসে খেলে, পরীর দেশে যাব আমি সেজে নতুন সাজ, এগিয়ে নিয়ে যাবে তারা মাথায় দিয়ে তাজ, রাজা রানী আসবে ছুটে করবে সমাদর, আনন্দ উল্লাসে থাকবো সারা জীবন ভর, আমি হব রাজার রাজা সবার চেয়েও দামি, ছোট বড় সর্বজনকে ভালোবাসবো আমি, এটুকুই আশা আমার, আর তো আশা নাই, সৃষ্টিকর্মের মাঝে আমি বেঁচে থাকতে চাই। তো উনি হবে সকালবেলার পাখি আর আমি হব আমার মতো।
এইটা আমার জি ইসমাইল হোসেন জনি, আরেকটা বিষয় আমরা সবসময় শুনে থাকি বা এরকম কথা হয় যে কবিতা এবং কবি সাহিত্য যারা, তো কবিতা লিখতে নাকি প্রেম করতে হয়, প্রেম ছাড়া নাকি কবিতা হয় না। আসলে কি এটা এটা আপনি কিভাবে দেখেন? এটা আমার বেলায় একটা অন্যরকম ঘটনা। আমি আসলে প্রেম টেম ওই রকম ভাবে ইন্সপায়ার না। আমি যখন কলেজে পড়তাম অনেক মেয়েরাই আমাকে টানাটানি করতো, আসো চলো ঘুরতে যাই, গাছতলা যাই। আমি ওগুলো পছন্দ করতাম না। আমার নামলে আমার পিছে আমি না ডাকলেও 4-5টা মেয়ে সবসময় থাকতো। অন্যান্য বন্ধুরা বলতো তোর সাথে এত মেয়েরা কেন? আমাকে তো প্রেম শুধু খালি মেয়েদের সাথে না, না না, আমি ওইটাই বলতেছি যে প্রেম দেশের সাথে হতে পারে, আমি প্রেমে- মা বাবার সাথে হতে না, না, পারে। সেই যে আমার প্রকৃতির সাথে হতে পারে, প্রকৃতির সাথে বৃক্ষের হতে সাথে পারে, হতে কিন্তু পারে। আমার যে ওই ফিজিক্যালি যে একটা মেয়েদের যে লিঙ্গ বিপরীত একটা আকর্ষণ থাকে না মানুষের, সেই রকম আমার আকর্ষণ কখনোই ছিল না। মেয়েরা অনেক পিছনে থাকতো আমার, অনেক ছেলেরা ঈর্ষান্বিত হতো যে তোর কাছে এত মেয়ে আমাদের কাছে আসে না, আমাকে দে একটা আপনার দে। ছিল কবিতার আমার প্রেম। পুরো কবিতার প্রেম ছিল, প্রকৃতির প্রেম ছিল। আমি কিভাবে সৃজনশীল কাজে জড়ানো থাকতে পারি সেরকম। আমি যখন স্কুলে পড়ি অনেক মেয়েরা আমাকে ভিউ করে দিত এবং চিঠি লিখে দিত, কই উত্তর দে। আমি বলতাম আমি সায়েন্সে পড়ি, আমি রেজাল্ট খারাপ হয়, আমার এরকম ডিস্টার্ব করিস না, বিরক্ত। আচ্ছা ইসমাইল হোসেন জনি, আরেকটা বিষয়, যেহেতু আপনি কবি এই জন্য এই প্রশ্নগুলো আসছে। আপনি ভালোবাসার উপকরণ ফুল দিয়ে শুরু করবেন না বই দিয়ে শুরু করবেন? আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? আসলে দুটাই ভালোবাসার একটা নিদর্শন। যে ফুলকে ভালো না বাসে সে কিছুকেই ভালোবাসে না। ফুলকে একটা ডাকা তো ভালোবাসে, কিন্তু বইটা যদি দেয় ফুলটা তো কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে, ছিঁড়ে ফেলবে, ওটা অভ্যন্তরীণ না, খণ্ডকালীন ওটা। আর বইটা যদি হয়, এই বইয়ের উপকরণটা আমি বেশি প্রাধান্য দেবো। বইটা পরে মানুষ অনেক চরিত্র গঠন করতে পারবে এবং ওটা স্মৃতি হিসেবে স্মৃতির ভান্ডারে সারা জীবন জমা থাকবে। ওটার দিক তাকাইলেই সে একটা গিফটের কথা মনে পড়বে। আমি বইটাকেই উপরে রাখবো। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে বিভিন্ন বইমেলা এবং বিভিন্ন সেমিনারে আমি সবসময় একটা কথা বলে থাকি, ভালোবাসার উপকরণ ফুল নাই, ভালোবাসার উপকরণ বই, কেবলই বই। এবং যা হয়তো আপনার সাথে আমার মিলে গেল। কারণ হচ্ছে কি এটাই, আপনি নিজেও দেখেছেন। কারণ যে কথাটা বলছেন, ফুল হচ্ছে কি 2-1 ঘন্টার মধ্যে অনাদার অবহেলায় ভালোবেসে যেটা আমাদের দেওয়া হচ্ছে সেটাকে উপস্থাপক কিন্তু পিষ্ট লেখক। করে সেটা আবার হচ্ছে কি ডাস্টবিনে চলে যাচ্ছে। তো এটাকে আমার কাছে কেমন যেন একটা অমানবিক ব্যাপার, যে আমি ভালোবেসে একটা জিনিস উপকৌঠন দিলাম, সেটা 2-1 ঘন্টার ভিতরে অনাদার অবহেলায় ডাস্টবিনে যাচ্ছে। কিন্তু বইটা যদি একজনকে দেওয়া হয় সেটা সারা জীবন স্মৃতি হিসাবে ধরে রাখতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্টুডিও থেকে বিদায় নেব আপনার কবিতা শুনতে শুনতে। আমি আবার আসবো ডাক্তার অধ্যাপক এস.এম. সারোয়ার সাহেব আপনার কাছে। আপনিও নিজেও একজন লেখক, কবি, সাহিত্যিক। সবচেয়ে বড় মজার ব্যাপার দর্শক, আজকে আমরা এই জিএসএইচ টেলিভিশনের আজকে যে আলোচনার টপিকস নিয়ে করছি, সেই যেখানে একেবারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি সহ এখানে আরেকটা আমাদের সকলের একটা ঐকান্তিক পরিচয় রয়েছে। আমরা সকলেই কোনো না কোনোভাবে সাহিত্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি একজন বিশিষ্ট ক্যান্সার গবেষক, ক্যান্সার নিয়ে দীর্ঘ 40 বছর যাবৎ কাজ করছেন। পাশাপাশি একই সাথে আপনি কিন্তু সাহিত্য চর্চা করছেন। আপনার লেখা অসংখ্য এবং প্রবন্ধ, কবিতা, গল্প রয়েছে। তো আমি যে প্রশ্নটি আপনাকে রেখেছিলাম শুরুতেই, যে একমাত্র আপনি বাংলাদেশে কম্বাইন্ডিং চিকিৎসা ব্যবস্থা চালু করেছেন। আপনার এখানে অসংখ্য এমবিবিএস ডাক্তার এবং ডিএমএসএইচ ডাক্তার রয়েছে। তো এই কম্বাইন্ডিং চিকিৎসার সুফলটা কি? এটা এটা আপনি কি মেসেজ দিচ্ছেন যারা এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ, স্টুডিওর সামনে আছে? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নটা আপনার। আর বিশেষ করে আপনিও তো একজন অনেক বড় সাহিত্যিক মানুষ, আপনার প্রশ্নগুলো বার অনেক কঠিন। তো বাংলাদেশের যিনি আমরা যারা চিকিৎসা করি, এর মধ্যে বাংলাদেশকে যদি হিসাব না করে আমরা সারা পৃথিবীকে চিকিৎসা করি, হিসাব করি, সারা পৃথিবীর চিকিৎসার জনক হলেন 3 জন। একজন হইল লুকমান হাকিম, এরপরে হলে অ্যালোপ্যাথিকের জন্য হইলো ইবনে সিনা, তারপর হোমিওপ্যাথিকের জন্য হ্যানিম্যান, হইলো হ্যানিম্যান। মোহাম্মদ হ্যানিম্যান। তো ইবনে সিনা আরো 750 বছর আগে উনি বলছেন যে আমি 3টা ক্যান্সার রোগের চিকিৎসা করেছি অ্যালোপ্যাথিকে, ফেল, কিন্তু আমি 3টাতেই ফেল করেছি, চিকিৎসা আমি সফল নয়। এটাকে নিয়ে আরো গবেষণা করতে হবে। তো আজ থেকে আরো 200 বছর আগে, মানে 500 বছর পরে আইলেন মোহাম্মদ হ্যানিম্যান। উনি আইসা বললেন যে আমি অ্যালোপ্যাথিকে 3টা ক্যান্সার রোগের চিকিৎসা করছি, কোনো সুস্থ করতে পারি নাই। পরবর্তী হোমিওপ্যাথিকে 3টা ক্যান্সার রোগের চিকিৎসা করছে, তাও সুস্থ করতে পারি না। এটাকে নিয়ে আর একটু গবেষণা করতে হবে। তখন আমি চিন্তা করলাম মোহাম্মদ হ্যানিম্যানের যতগুলো সূত্র, ইবনে সিনার যে সূত্রগুলো সব আসলে সেম কিভাবে মোহাম্মদ হ্যানিম্যান একটা মেডিসিন দিয়ে চিকিৎসা করেছেন, ইবনে সিনাও একটা মেডিসিনের উপরে চিকিৎসা করেছেন। মোহাম্মদ হ্যানিম্যানের বডিতে একটা মেডিসিন লেখার জন্য সবগুলো সিমটমসকে মিললে একটাতে গুরুত্বপূর্ণ সিমটমস থেকে পড়ছেন, ফর দ্য ফাইন অ্যাডজাস্ট করছেন। তো এই ওনারা যেমন মেডিকে আছে, ঠিক সেম এই মোহাম্মদ হ্যানিম্যানেরও মেডিকে আছে, উনিও কিন্তু ফর দ্য ফাইন একটা মেডিসিন দিয়ে চিকিৎসা করেন। আমি চিন্তা করলাম আজ থেকে যদি আমাদের
বিশেষ করে আমার দাদি প্রাইমারি স্কুলে হেডমিস্ট্রেস ছিলেন, আমাদের গ্রামের প্রথম স্কুল প্রতিষ্ঠাতা উনি ছিলেন, এবং যে স্কুলটা আপনি দেখেছেন আমাদের এলাকাতে সেই গিয়েছিলাম। স্কুলটা প্রতিষ্ঠাতা আমার দাদি। আবার উনার গ্রামের বাড়ি, উনি সৈয়দ পরিবারের সন্তান, উনি ওনার বাড়িতেও উনি যে গ্রামে মানে আমাদের গ্রামের নাম হলো দক্ষিণ সাংগান, ওনাদের গ্রাম নাম হলো হেলা, ওই গ্রামেরও উনি স্কুলের প্রতিষ্ঠাতা। তো উনি অনেক অনেক জ্ঞানী মানুষ আমার দাদি। তখনকার সময় তো শিক্ষার হার একেবারে জিরোতে, মেয়েদেরকে লেখাপড়াই মানুষ করায় না। তো আমার দাদি মৃত্যুর আগে যখন ওনাকে হাসপাতালে নেওয়া হয়, উনি বললেন যে সারা জীবন আমি একটা প্যারাসিটামল খাই নাই, আর তোরা আমার হাসপাতালে নিয়ে এলে, এর আগে আমার মৃত্যু হইল না কেন? তো আমরা দেখতে পাই আমাদের 1 যুগ বা 2 যুগ আগে মানুষের কোনো ওষুধ প্রয়োজন ছিল না, কিন্তু এখন আমরা জন্মগ্রহণ করে মায়ের গর্ভে আইসা দেখি যে আমরা মেডিসিনের উপরে আইসা সেইটা আমাদের শুক্রাণুটা পড়তেছে। এখন বাচ্চা জন্ম নেওয়ার পরে তার তলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়েছে। এমন একদিন নাই যে ওষুধ ছাড়া আমরা চলতে পারতেছি, এমন কোনো সন্তান নাই বলতে পারবেন যে ওষুধ খায় না। তো সেইখানে যেখানে আমাদের বডিতে এতগুলো সমস্যা, পাশাপাশি অ্যালোপ্যাথিকরাও এডিমেনের কথার মধ্যে থাকে নাই, তারা অনেকগুলো মেডিসিন লেখা শুরু করছে। তখন আমি চিন্তা করলাম যে ফুল বডির মেডিসিনগুলোকে একত্রিত করা। ফুল বডি মেডিসিন একত্রিত করতে গিয়ে সিমটমসের মধ্যে একটা মেডিসিন অ্যান্টি আছে, ওই অ্যান্টিগুলো ডিভাইডেড করতে হয়। পাশাপাশি 4 দফাইড মেডিসিনগুলা, 3 দফাইড মেডিসিনগুলা, 2 দফাইড মেডিসিনগুলা, 1 দফাইড মেডিসিনগুলো ডিভাইডেড করতে হয়। ডিভাইডেড করে সাজাইয়া লেখার পরে যখন আমি মেডিসিনটা প্রয়োগ করি, তখন দেখা যায় আল্লাহর রহমতে ক্যান্সার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এখান থেকে আমার ক্যান্সারের চিকিৎসার সফলতা। আর আপনি জানেন বাংলাদেশ, এটা আপনার উদ্ভাবিত পন্থা। বাংলাদেশ নয়, শুধু সারা ওয়ার্ল্ডে একজন ডাক্তারের পাবেন না যে 50টা ক্যান্সার রোগী সুস্থ হয়েছে, কোনো ডকুমেন্ট নাই। আপনাদের আমার প্রায় 5,500-এর ঊর্ধ্বে মাশাআল্লাহ, মাশাআল্লাহ রয়েছে। ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে আমার নাম লিখলেই চলে আসবে। তাই আমি বলবো, বিশেষ করে বাংলাদেশের সরকারি রেজিস্টার্ড যে ডাক্তাররা রয়েছেন, যারা মনে করেন ক্যান্সার ভালো হয় না, তাদেরকে আমার অনুরোধ, আপনারা আসুন, আমার সাথে সহযোদ্ধা হিসাবে কাজ করুন। ইনশাল্লাহ আপনারা বলবেন যে ক্যান্সার ভালো হয়। আমরা সকলে মিলে যদি ক্যান্সার চিকিৎসায় সফল হয়ে যায়, তা সারা বিশ্ব হবে আমাদের চিকিৎসার স্থান। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলে বাংলাদেশটা রপ্তানি করতে পারবো, ধনাত্ম রাষ্ট্র হয়ে যাবে শুধু চিকিৎসার উপরে। তাই আমি বলবো, আসুন আমরা পৃথিবীটাকে ক্যান্সার মুক্ত করি। বিশেষ করে ক্যান্সার, কিডনি, তেলাসমিয়া, এই 4টি মরণ বিধি নয়, এবং আপনি হার্টেরও চিকিৎসা করেন। জি জি ডাক্তার সাহেব, আমরা এতক্ষণ ক্যান্সার নিয়ে এবং বিভিন্ন স্বাস্থ্য বিষয় নিয়ে জিজ্ঞাসা করে আপনাকে অদ্ভুত চমৎকার উত্তর পেলাম। তো আপনার কাছে একটু ভিন্ন ধর্মে আসবো, সেটা হচ্ছে যেহেতু আপনি একজন সাহিত্যিক, লেখালেখি নিয়েও আছেন, তো এই যে একটা ডাক্তারি পেশা, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং সচেতনমূলক পেশা। তো এই তো ব্যস্ততার মধ্য দিয়েও, এবং বিশেষ করে আপনি ক্যান্সারের মতো একটা জটিল রোগের চিকিৎসা করেন, তো এত কিছুর মধ্য দিয়ে আপনি সাহিত্যকে কিভাবে চর্চা করেন এবং সাহিত্য নিয়ে আপনি কেন? সেটা হলো, আমি যেখানে দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ইবাদত করতেন, এমনকি পা গুলা ফুলে যেত, ইতিহাস আছে। এমনকি উনি ধ্যান করার জন্য তুর পাহাড়ে উঠছেন, যেখানে হেরাগুয়ায় উঠছেন, যেখানে আমরা নিজেরা হজে গিয়ে সেটা ওঠার সাহস পাই নাই। সেখানে এর অর্থ হলো, মানে উনি গভীর ধ্যানে একটা জায়গায় বসে গভীর ধ্যান করেছেন বা গবেষণা করেছেন। ধ্যান মানেই তো গবেষণা। সেইখানে আমি চিন্তা করলাম যে আমাদের ইমাম আবু হানিফা 40 বছর এশার উজুদে ফজরের নামাজ পড়ছেন। এমনি যত ইতিহাসের আপনার মহিষের আছে, যেমন বিশেষ করে যারা উলিয়া, আপনি প্রত্যেকের মাজার দেখবেন পাহাড়ের মধ্যে। তো এখনই যদি পাহাড় হয়ে থাকে, আর 200 বছর আগে কি ছিল, এক একটা মাজার 200 বছর 100 বছর আগে, তখন তো কিনা গভীর জঙ্গল। সেইখানে ওনারা গেছেন কেন? এই একান্তই আল্লাহর ধ্যানে কাজ করার জন্য। তো আমি চিন্তা করলাম, দিনে যেভাবে আমি ব্যস্ত থাকি, সেইখানে আমার সম্ভব না দিনে গবেষণা করা, আমাকে রাত দিতে হবে। কারণ আমি চিন্তা করলাম যে আমার ঘুমানির টাইমটা হবে 3টা থেকে 5টা। তো অনেকে আমাকে বলছে যে 3টা থেকে 5টা ঘুমালে 2 ঘন্টা ঘুমাই তো তুমি পাগল। এমনকি আমার ওয়াইফ বলতো, তুমি তো কোন দিন পাগল হয়ে যাবে, আর আমি তো মহাবিপদে পড়বো। আল্লাহ রাসূলের শিক্ষা এটা। আমি যত গবেষণা করব, যত ব্রেন রেখা দেবে, তত আমার ব্রেন পরিধি বাড়বে। এতে আমাকে রাইটটা দিতে হবে। আমি অল্প সময় নিয়ে আসছি, মারা গেলে মারা যাব, এটা কিছু করার নাই। এরপরে আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি 3টা থেকে 5টা 2 ঘন্টা ঘুমাবো, এর বেশি ঘুমাবো না। আল্লাহর রসের সমতে আমি পলিটিক্যাল স্থানেও বাংলাদেশ ইসলামী যুব সেনার কেন্দ্রীয় সভাপতি হয়েছি। এর আগে আমি ছাত্র সেনার হবিগঞ্জ জেলার
পৌর কমিটির সভাপতি, থানা কমিটির সভাপতি, কলেজ কমিটির সভাপতি, জেলা কমিটির সভাপতি, মহানগরের সভাপতি, এবং আপনি তো সংসদে নির্বাচন করছেন, অনেক পোস্ট নির্বাচন করে করছেন। এসেছেন। এবং বর্তমান যুব সেনা কেন্দ্রের সভাপতির পরেও এবারও দুই জায়গায় এমপি নির্বাচন করেছে। জাতীয় নির্বাচন করছেন। এখনো প্রতিদিন যে আমার হবিগঞ্জ যেমন এখানে মিললে 100 জন ডাক্তার আছে, তাদের প্রতিনিয়ত আমার চোখে রাখতে হয়। এরপরেও আবার রাত্রে লেখালেখি আমার প্রায় 150 মতো বই আলহামদুলিল্লাহ লেখা হয়েছে, আপনারা সেইগুলা নেটের মধ্যে পাবেন। আর দোয়া করবেন আমরা যেন নিজের জন্য পৃথিবীতে আসছি বোঝা হয়ে না থেকে দেশের জন্য সৃজনশীল কাজে সবসময় থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ দর্শক। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। বিদায় নেওয়ার আগে ডাক্তার এস এম সরোয়ার সাহেব, আপনি আপনার অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সময় আমাদের GSH টেলিভিশনের সঙ্গে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, আপনাকে অনেক ধন্যবাদ এবং গণস্বাস্থ্য হোমিও টেলিভিশনকে অনেক ধন্যবাদ। এবং একই সাথে কবি ইসমাইল হোসেন জনি, আপনিও আপনার মূল্যবান সময় আমাদের GSH টেলিভিশনের সঙ্গে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক, আমরা HI জনির কবিতার আবৃত্তির মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। যেখান থেকে আমাদের এই GSH টেলিভিশন অনুষ্ঠান দেখছেন, শুনছেন, প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্য সচেতন ভাবে জীবনযাপন করুন। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি BM এরশাদ। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করব। কবিতাটি আমি লিখে এনেছি, তাই দেখে দেখে বলবো, কারণ মুখস্থ কবিরা রাখে না কবিতা, তাদের সব সময় স্মরণে থাকে না, তারা লিখিয়ে যায়। সেজন্য আমি একটি কবিতা আপনাদের সামনে তুলে ধরতেছি। আমি মহামান্য বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ারকে কবিতাটি উৎসর্গ করব। কবিতার শিরোনাম জনতার নেতা অধ্যক্ষ সরোয়ার। আমার নাম সৈয়দ ইসমাইল হোসেন জনি। বাংলার বুকে জ্বলে আলোর দ্বীপ, অধ্যক্ষ সরোয়ার সত্যের নীপ। মানবতার তরে চলেন নির্ভীক, জ্ঞান ও প্রজ্ঞায় চলেন সঠিক। সমন্বয় পরিষদ গড়েন তিনি, ঐক্যের ধ্বনি তোলেন যিনি। পরিষদ নামে জাগে একতার গান, শান্তির বাণী ছড়ায় শত প্রান্তর বাহান। সেবায় প্রদীপ জালে প্রান্তরে, ভ্রাতৃত্বের বন্ধনে সমাজ গড়ে। অত্যাচার ভেঙ্গে সত্যের রথে, মানব খুঁজে পায় নতুন পথে। ক্যান্সার জয়ের বিজ্ঞানের নীপ, অসীম ত্যাগে চলেন সে নির্ভীক। পরিষদে বাজে মিলনের সুর, ঐক্যের পথে থাকে সুখ ভরপুর। শান্তির স্বপ্ন বুকে ভাসে আজ, মিলনের বাঁধন মাথায় তাজ। অধ্যক্ষতার দীপ্ত নেতৃত্বে জাতি জাগে নতুন অনুপ্রেরণাতে। ঐক্যের বাঁধন ভ্রাতৃত্বের ভরে, ভালোবাসার মমতা হৃদয়ে ধরে। সত্যের পথে দীপ্ত সেই ধ্বনি, বলছি আমি কবি এসআই জনি। পরিষদ আজ স্বপ্নের তরী, মানবতার তরে নিরন্তরী। শান্তির বার্তা ছড়ায় চারিদিকে, বাংলার প্রাণে রবে চিরদিন টিকে। ধর্মের আলো, জ্ঞানের বাতি, শিক্ষা ও প্রজ্ঞায় চিরসাথী। ঐক্যের পথে সমন্বয় গড়ে, জাতির প্রাণে গৌরব ভরে। পরিষদ আজ মানুষের আশ্রয়, নির্ভীক নেতৃত্ব নাই কোনো ভয়। মানবতার সেবায় পথে চলে তার, জনতার নেতা অধ্যক্ষ এস এম সরোয়ার। সর্বশেষে আমার পরিচয় দিলাম ছোট্ট করে, ভুল ত্রুটি ক্ষমা করে শুনুন ধৈর্য ধরে। গ্রামের নাম পশ্চিম বিন্নাপাড়া, পোস্ট দেউলকাঠি, বরিশাল বিভাগের অন্তর্গত, জেলা ঝালকাঠি। মা বাবা কেউ বেঁচে নাই, নিয়ে গেছেন কাদের গনি। 5 বোনের এক ভাই সৈয়দ ইসমাইল হোসেন জনি। বর্তমান নিবাস রায়ের বাগ, থাকি সেইখানেতে। ঢাকা জেলার অন্তর্গত কদমতলী থানাতে। ডাক্তার এস এম সরোয়ারের সাথে বিশেষ সহকারী হিসেবে আসি। তাকে আমি মনে প্রাণে অনেক ভালোবাসি। আপনারা যারা রোগে আক্রান্ত আছেন, বিভিন্ন জটিল সমস্যায়, তারা আসবেন ভালোবাসার টানে আমাদের এই চেম্বার হোমিও গণস্বাস্থ্যের এই আড্ডায়। তো আপনাদের সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাই। বিস্তারিত বর্ণনা দিলাম, আর কিছু নাই বাকি। সময় পেলে মনের সুখে ছড়া কবিতা লিখি। আপনাদের সকলের শুভকামনায় নিশ্চয় আমি বিদায়। গণস্বাস্থ্য হোমিও টিভিটি যেন বেঁচে থাকে সর্বজনের সহযোগিতায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু, ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু।